মোহিনী ছিল অত্যন্ত সুন্দরী ও তরুণী একটি মেয়ে। রাতের নিস্তব্ধতায় সে চুপিসারে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং হাঁটতে হাঁটতে সাহারার নির্জট মরুভূমির কিনারায় পৌঁছে গেল। রাত তখন 1টা বেজে গেছে। চারদিকে নিস্তব্ধতা আর অন্ধকার ছড়িয়েছিল। মোহিনী নরম বালির ঢিবির ওপর পা রেখে ওপরে উঠতে লাগল। ঠান্ডা হাওয়ার ঝাপটা তার চুলের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর সে মরুভূমির চূড়ায় পৌঁছে গেল। সেখানে দূরে একটি কাঠের তৈলে পুরনো ঝুপড়ি দেখা যাচ্ছিল। মোহিনী ধীরে ধীরে সেই ঝুপড়ির দিকে এগোতে লাগল। অন্ধকার তখন আরো গাঢ় হয়ে গিয়েছিল। ঝুপড়ির দরজায় পৌঁছে সে থামল। দরজা বন্ধ ছিল। সে একটি ফুটো দিয়ে ভেতরে উকি দিল। তারপর পার্স থেকে আয়না বের করে চুল ঠিক করল, কাপড় ঠিক করল, যেন নিজেকে তৈরি করছে। নিশ্চিত হয়ে সে ধীরে ধীরে দরজায় টোকা দিল। মোহিনী একটানা দরজায় টোকা দিতে থাকল এবং সেই সঙ্গে আয়নায় নিজেকে সাজাতে থাকল। হঠাৎ দরজা ক্যাচ করে খুলল এবং ভেতর থেকে প্রায় 80 বছরের এক দুর্বল বৃদ্ধ বেরিয়ে এলো। মোহিনীর দিকে তার নজর পড়তেই সে কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকল, যেন কোনো স্বপ্নে হারিয়ে গেছে। মোহিনী হালকা হাসির সঙ্গে এগিয়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আমি আমার পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিলাম, কিন্তু তারা আমাকে এখানে ভুলে গেছে। আজকের রাতটা কি তুমি আমাকে তোমার ঝুপড়িতে আশ্রয় দিতে পারবে? বৃদ্ধ এক মুহূর্ত চুপ করে রইল। তারপর তার মুখে ধীরে ধীরে হাসি ছড়িয়ে পড়ল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। সে মোহিনীর চারপাশে ঘুরতে লাগল, তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকল। মোহিনী হেসে বলল, কি দেখছ? বৃদ্ধ তার পেছনে এসে দাঁড়ালো। মোহিনী ঘুরে বলল, তো কি ভাবলে? আমাকে আজ রাত এখানে থাকতে দেবে? এ কথা শুনে বৃদ্ধ যেন পাগল হয়ে গেল। উৎসাহে বলল, হ্যাঁ, কেন নয়, ভেতরে এসো। মোহিনী চুপচাপ ঝুপড়িতে ঢুকে গেল এবং বৃদ্ধ তার পেছনে দরজার খিল লাগিয়ে বলল, এখানে রাতে চোরের ভয় থাকে। মোহিনী একটু চমকে উঠল, কিন্তু কিছু বলল না। বৃদ্ধ বলল, এই জন্যই খিল লাগিয়েছি। মোহিনী হালকা হেসে বলল, ও আচ্ছা। ঝুপড়ির ভেতরে দুটি ছোট ছোট ঘর ছিল। সে এক ঘর থেকে অন্য ঘরে গেল এবং বলল, আমি কোথায় শোব? বৃদ্ধ হেসে বলল, যেখানে ইচ্ছা সেখানে শুয়ে পড়ো। মোহিনী নরম স্বরে বলল, তাহলে এক ঘরে তুমি শুয়ে পড়ো আর অন্য ঘরে আমি শুয়ে পড়ি। বৃদ্ধ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছা। বৃদ্ধ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার মনে শুধু মোহিনীই ঘুরছিল। মোহিনীও বিছানায় এপাশ ওপাশ করতে লাগল। হঠাৎ বাইরে কুকুরের ডাক শোনা গেল। সে ভয় পেয়ে গেল। উঠে দ্রুত বৃদ্ধের ঘরে এসে বলল, ওঠো ওঠো, আমার ভয় করছে। কাপা গলায় সে বলল। বৃদ্ধ হড়ভর করে উঠল। কি হলো? মোহিনী বলল, আমি একা শুতে পারছি না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। বৃদ্ধের মুখে খুশির ঝলক ফুটে উঠল। মোহিনীর চোখের দিকে তাকিয়ে সে হাসল। কিন্তু এখানে তো একটাই বিছানা। সে বলল, তুমি কোথায় শোবে? মোহিনী কোনো উত্তর দিল না, শুধু তার হাত ধরে বলল, চলো বাইরে যাই, আমার দম বন্ধ হচ্ছে। বৃদ্ধ তৎক্ষণাৎ উঠে বলল, চলো, আমি তোমাকে বাইরে নিয়ে যাই। মোহিনী বৃদ্ধের হাত শক্ত করে ধরল এবং দুজনে ঝুপড়ি থেকে বেরিয়ে এলো। রাত গভীর ও নিস্তব্ধ ছিল। শুধু বালিতে হাওয়ার সরসর শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। তারা হাতে হাত ধরে হাঁটতে হাঁটতে একটি উঁচু বালির পাথরের কাছে পৌঁছল, যেখানে নিচে গভীর খাদ ছিল। মোহিনী পাথরের কিনারায় থেমে হেসে বলল, দেখো, আমাকে কি খুব সুন্দর লাগছে? বলো, কেমন লাগছে? বৃদ্ধ তার সৌন্দর্যে হারিয়ে গেল এবং ধীরে বলল, খুব মিষ্টি, খুব সুন্দর। তারপর উৎসাহে এগিয়ে গেল, মোহিনীকে কোলে তুলে বলল, চলো ভেতরে যাই, তুমি খুব সুন্দর, একেবারে পরী। মোহিনী চুপচাপ হাসতে থাকল, কিন্তু ঝুপড়ির কাছে পৌঁছতেই বৃদ্ধ হঠাৎ থেমে গেল। সে মোহিনীকে নামিয়ে দিল। সন্দেহ ভরা চোখে তাকে দেখে বলল, আগে বলো, তুমি কে? এভাবে হঠাৎ এখানে কিভাবে এলে? মোহিনী নরম স্বরে বলল, আমি তো বলেছি আমার পরিবার আমাকে ভুলে চলে গেছে, তুমি কেন সন্দেহ করছো? বৃদ্ধ কিছুক্ষণ তাকে দেখল, তারপর বলল, ঠিক আছে, চলো ভেতরে, রাত অনেক হয়েছে। মোহিনী হেসে বলল, এত তাড়াতাড়ি কেন? আগে মরুভূমিতে একটু ঘুরে আসি। বৃদ্ধ হেসে বলল, চলো, তুমি যা চাও। দুজনে আবার হাতে হাত ধরে মরুভূমির ঢাল বেয়ে নিচে নামতে লাগল। রাতের শেষ প্রহর ছিল। আকাশ কালো অন্ধকারে ডুবেছিল। হাঁটতে হাঁটতে বৃদ্ধের নজর হঠাৎ কিনারা
কিনারায় একটি অন্ধকার গুহার ওপর গিয়ে পড়ল। গুহাটে দেখেই তার চোখে চমক এলো। উৎসাহে বলল, চলো মোহিনী, ওই গুহার ভেতরে যাই। মোহিনী একটু ইতস্তত করে বলল, না, ওখানে খুব অন্ধকার হবে। বৃদ্ধ হেসে বলল, চলো না, আমি তো আছি তোমার সঙ্গে। দুজনে ধীরে ধীরে মরুভূমির কিনারায় সেই গভীর গুহার কাছে পৌঁছল। বৃদ্ধ হেসে বলল, তুমি আগে যাও। মোহিনী চারদিকে একবার তাকিয়ে গুহায় পা রাখল। বৃদ্ধ তার পেছনে ভেতরে ঢুকল। গুহাটি লম্বা ও সরু ছিল। দেয়াল থেকে ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে ভাব অনুভূত হচ্ছিল। মোহিনী সাবধানে এগোচ্ছিল, আর বৃদ্ধ ঠিক তার পেছনে। কিছু দূর গিয়ে বৃদ্ধ এক জায়গায় থেমে গেল, যেখানে একটি বড় পাথর পড়েছিল। সে বলল, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, এখানে বসে একটু বিশ্রাম করো। মোহিনী হেসে বলল, হ্যাঁ সত্যি, খুব ক্লান্ত হয়ে গেছি। সে পাথরে বসল, তারপর ধীরে ধীরে শুয়ে পড়ল। গুহায় নিস্তব্ধতা ছিল, শুধু হাওয়ার হালকা সরসর শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। বৃদ্ধ ধীরে ধীরে তার কাছে আসতে লাগল। মোহিনী তার অভিপ্রায় বুঝে ফেলল এবং হঠাৎ উঠে বলল, চলো ফিরে যাই, এই জায়গাটা ঠিক মনে হচ্ছে না। বৃদ্ধ হাসল, আচ্ছা, তুমি যদি বলো তাহলে চলো। দুজনে গুহা থেকে বেরিয়ে আবার ঝুপড়ির দিকে এগোতে লাগল। রাত গভীর ছিল এবং হাওয়ায় শীত মিশে গিয়েছিল। ঝুপড়ির কাছে পৌঁছে মোহিনী থামল এবং কাপড় ঝাড়তে ঝাড়তে বলল, আরে, আমার কাপড়ে কিছু ঢুকে গেছে। বৃদ্ধ কাছে এসে বলল, কি হলো, দেখাও। সে তার কাপড় ঝাড়তে লাগল এবং মোহিনী হালকা হেসে বলল, তুমি এখানে থাকো, আমি ভেতরে গিয়ে ঠিক করে নিই। বৃদ্ধ তাকে দেখতে থাকল। মোহিনী ধীরে ধীরে ঝুপড়ির ভেতরে ঢুকে দরজার খিল লাগিয়ে দিল। ভেতরে পৌঁছে সে চারদিকে চোখ বুলিয়ে যেন কিছু খুঁজছিল। কিছুক্ষণ পর সে হাসতে হাসতে বাইরে এলো এবং বৃদ্ধের সামনে দাঁড়ালো। বৃদ্ধ বলল, হ্যাঁ, কি বেরোল? মোহিনী হেসে বলল, কিছুই না, এই কাপড়গুলো বড্ড টাইট করছিল। যদি তোমার কাছে কোনো মেয়ের স্যুট থাকে দিয়ে দাও, আমি পরে নি। এ কথা শুনে বৃদ্ধ চমকে উঠল, আমার কাছে মেয়ের স্যুট কোথায় পাবো? তুমি আসলে কে? মোহিনী নরম স্বরে বলল, আরে, আমি তো এমনিই বললাম, হয়তো কোনো পুরনো কাপড় পরে থাকতে পারে। বৃদ্ধ ভাবনায় পড়ে গেল। তারপর ঝুপড়ির কোণে গিয়ে একটি আলমারি খুলল এবং সেখান থেকে একটি লাল রঙের পুরনো স্যুট বের করে তার হাতে দিল। এই নাও, সে বলল, পুরনো জিনিস লোকে দিয়ে যায়, হয়তো কেউ এটাও ফেলে গেছে। মোহিনী স্যুটটি দেখে তার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল, কিন্তু সে হেসে বলল, আচ্ছা, আমি এটা পরে আসছি। সে অন্য ঘরে চলে গেল। বৃদ্ধ সেখানে বসে নিজের সঙ্গে বড় বড় করতে লাগল, মেয়েটা তো খুব সুন্দর, জানি না কোথা থেকে এলো। কিছুক্ষণ পর মোহিনী সেই লাল স্যুট পরে বাইরে এলো। জানালা দিয়ে আসা চাঁদের আলোয় সে সত্যিই চাঁদের মতো লাগছিল। বৃদ্ধ তাকে দেখে থমকে গেল এবং বলল, বাহ, এই কাপড়ে তুমি তো একেবারে চাঁদের মতো লাগছো। মোহিনী হালকা হেসে বলল, আর তুমিও তো খুব ভালো লাগছো। বৃদ্ধ খুশি হয়ে বলল, চলো এবার ঘুমিয়ে পড়ি, রাত অনেক হয়েছে। মোহিনী ধীরে বলল, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? বৃদ্ধ তার চোখের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ উঠে ঝুপড়ির কোণে গেল এবং একটি ঝুড়ি থেকে রুটি বের করে তার হাতে দিল। মোহিনী হেসে রুটি খেতে লাগল, আর বৃদ্ধ তাকে নিশ্চুপভাবে দেখতে থাকল। মোহিনী জিজ্ঞাসা করল, কি হলো, এভাবে কেন দেখছো? বৃদ্ধ ধীর স্বরে বলল, তুমি খুব মিষ্টি লাগছো, এখন আর অপেক্ষা করতে পারছি না। মোহিনী দুষ্টুমির হাসি দিয়ে বলল, কেন, কখনো কোনো মেয়েকে দেখোনি? বৃদ্ধ একটু পিছিয়ে গিয়ে বলল, কোথায় দেখব, এখানে তো আমি একা থাকি। মোহিনী চারদিকে নজর বুলিয়ে কোণে মেয়েদের জুতো দেখে থমকে গেল। সে এগিয়ে গিয়ে একটি জুতো তুলে বলল, এটা এখানে কি করছে? বৃদ্ধ ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বলল, আমি তো বলেছি লোকে তাদের পুরনো জিনিস দিয়ে যায়। মোহিনী হাসল, ঠিক আছে। জুতো রেখে সে অন্য ঘরে চলে গেল এবং বৃদ্ধ তার পেছনে পেছনে সেখানে পৌঁছল। মোহিনী অনুভব করল যে সে এখন খুব কাছে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ ধীরে বলল, এখন আর সময় নষ্ট করো না, রাত হয়ে গেছে, এসো। মোহিনী তার চোখের দিকে তাকিয়ে হাত তুলল। হাতের তালু খুলে দেখালো, তাতে একটি ছোট্ট শিশি ছিল এবং হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে এটা খাও, এতে তোমার শান্তি মিলবে। বৃদ্ধ, যে তখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, বিনা চিন্তায় তা খেয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস ভারী হতে লাগলো, চোখ ঝাপসা হয়ে এলো। সে টলতে টলতে বলল, তুমি খুব সুন্দর, তোমার মতো কেউ নেই।
মোহিনী হেসে বলল, মিথ্যা বলছো? তুমি আমার চেয়েও সুন্দরী দেখেছ নিশ্চয়ই। বৃদ্ধ নেশায় ডুবে বলল, না, যারা এসেছে সবাই তোমার চেয়ে কম ছিল। তুমি তো বিপদ বিপদ। মোহিনী তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তবুও মিথ্যা। এখন বৃদ্ধের কণ্ঠ ভাঙতে শুরু করেছিল এবং তার পা টলমল করছিল। ঠিক তখনই মোহিনী তার কাছে এসে হঠাৎ তার মুখ হাত দিয়ে চেপে ধরল এবং হেসে বলল, আচ্ছা আচ্ছা, 1 মিনিট থামো, কথা শোনো। চলো আমরা একটা খেলা খেলি, লুকোচুরি। যদি তুমি যেত তাহলে তোমার ইচ্ছা পূরণ হবে, আর যদি আমি জিতি তাহলে আমার। বৃদ্ধ হেসে উঠল, হ্যাঁ হ্যাঁ, এটা কোনো খেলা হলো? এতে তো আমি জিতব, চলো শুরু করি। দুজনে ঝুপড়ি থেকে বেরিয়ে এলো। রাতের শেষ প্রহর ছিল, চারদিকে নিস্তব্ধতা ও অন্ধকার ছড়িয়েছিল। বৃদ্ধ মনে মনে হাসল, এই পাগলি মেয়ে আমার থেকে বাঁচতে পারবে না, আজ আমি নিশ্চিত জিতব। পরক্ষণেই মোহিনী দৌড় শুরু করল। মরুভূমির ঠান্ডা বালি উঠতে লাগল এবং বৃদ্ধ তার পেছনে পাগলের মতো ছুটল। মোহিনী পাথর আর ঢিবি পেরিয়ে দ্রুত ওপরের দিকে ছুটতে থাকল, আর বৃদ্ধ তার পেছনে শ্বাস টেনে জয়ের স্বপ্ন বুনতে বুনতে ছুটতে থাকল। কিন্তু এবার মোহিনী ক্লান্ত হয়ে পড়ছিল। বৃদ্ধ দেখল তার গতি কমে গেছে, তাই সে নিজের গতি বাড়িয়ে দিল। কয়েক মুহূর্তের মধ্যে সে মোহিনীর কাছে পৌঁছে গেল এবং চিৎকার করে বলল, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, আমি জিতে গেছি। সে হাসতে হাসতে তাকে কোলে তুলে বলল, এবার আমার ইচ্ছা পূরণ হবে। তারপর তাকে টেনে ঝুপড়ির দিকে এগোতে লাগল। রাত গভীর ছিল, হাওয়া ঠান্ডা ছিল এবং মরুভূমির নিস্তব্ধতায় এখন বিপদের আওয়াজ ধীরে ধীরে প্রতিধ্বনিত হচ্ছিল। মরুভূমি কালো অন্ধকারে ডুবেছিল। বৃদ্ধ মোহিনীকে বাহু দিয়ে ধরে ঝুপড়ির দরজায় নিয়ে এলো এবং একটি জোরালো ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। নিজেও ভেতরে ঢুকে দরজার খিল তুলে দিল। সে হাসতে হাসতে বলল, এবার তো আমি জিতে গেছি, তাই না? এখন আমার ইচ্ছা চলবে। মোহিনীর হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল, কিন্তু তার মুখে ভয়ের বদলে একটি নরম হাসি ছিল। সে বলল, ঠিক আছে, কিন্তু আগে তুমি পাশের ঘরে যাও, আমি জরা কাপড় বদলে নি, তারপর দেখা যাবে। বৃদ্ধ খিলখিল করে হেসে বলল, আচ্ছা, এই তো তোমার কথা মেনে নিলাম। সে পাশের ঘরে চলে গেল এবং তখনই মোহিনী দ্রুত তার পার্স থেকে একটি ছোট শিশি বের করে দেওয়ালের কাছে রাখল। কিছুক্ষণ পর বৃদ্ধ ডাকতে লাগলো, হ্যাঁ, কাপড় বদলেছ, এসো। মোহিনী উত্তর দিল, হ্যাঁ, হয়ে গেছে, এসো। বৃদ্ধ দৌড়ে ঘরে এলো এবং হাসতে হাসতে বলল, আরে, তুমি তো সেই কাপড়ই পরে আছো। মোহিনী হাসল, আমার কাছে আর কোথায় পাবো, এটাই ঠিক আছে। বৃদ্ধ ঝুঁকে বলল, তোমার যা ইচ্ছা। তারপর হঠাৎ তার হাত ধরে ফেলল। মোহিনী বলল, 1 মিনিট। সে হাতের তালু খুলে সেই ছোট শিশিটি দেখিয়ে বলল, আগে এটা খাও, এতে তোমার শান্তি মিলবে। বৃদ্ধ, যে তখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, বিনা চিন্তায় তা খেয়ে নিল। কয়েক মুহূর্তের মধ্যে তার মাথা ঘুরতে লাগলো, চোখ ঝাপসা হয়ে এলো। সে টলতে টলতে বলল, তুমি খুব সুন্দর, তোমার মতো কেউ নেই। মোহিনী হেসে বলল, মিথ্যা বলছো? তুমি আমার চেয়েও সুন্দরী দেখেছ নিশ্চয়ই। বৃদ্ধ নেশায় ডুবে বলল, না, যারা এসেছে সবাই তোমার চেয়ে কম ছিল। তুমি তো বিপদ বিপদ। মোহিনী তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তবুও মিথ্যা। এখন বৃদ্ধের কণ্ঠ ভাঙতে শুরু করেছিল এবং তার পা টলমল করছিল। তখনই মোহিনী দেওয়ালের দিকে গেল এবং সেখান থেকে সেই জিনিসটি তুলে নিল যা সে কিছুক্ষণ আগে তার পার্স থেকে বের করে রেখেছিল। সেটি ছিল একটি গোপন ক্যামেরা, যাতে সেই লোকটির সব অপরাধের স্বীকারোক্তি রেকর্ড হয়ে গিয়েছিল। মোহিনী তার মুখে একটি জোরালো থাপ্পড় মেরে উচ্চ স্বরে বলল, আমি একজন পুলিশ অফিসার, এই পুরো অপারেশন আমার তত্ত্বাবধানে হয়েছে। আমাদের কাছে অভিযোগ আসছিল যে তুমি নিরীহ মেয়েদের সঙ্গে নোংরা খেলা খেলো, তাই আমি এই পুরো পরিকল্পনা করেছি যাতে তুমি নিজের মুখে তোমার অপরাধ স্বীকার করো এবং কেউ অস্বীকার করতে না পারে। এ কথা শুনে বৃদ্ধের ভেগ ধরা অপরাধী স্তব্ধ হয়ে গেল। কমান্ডোরা তাকে মাটিতে টেনে বাইরে নিয়ে গেল এবং গাড়িতে তুলে দিল। কয়েকদিন পর তাকে আদালতে পেশ করা হলো। ভিডিও এবং অডিও প্রমাণের সামনে তার মিথ্যা টিকল না। সে একজন শয়তান অপরাধী প্রমাণিত হল এবং আদালত তাকে কঠোর শাস্তি দিল। এভাবে এক বৃদ্ধের ছদ্মবেশে লুকিয়ে থাকা এক দানব তার পরিণতি পেল এবং মোহিনী তার সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে প্রমাণ করল যে সত্য এবং ন্যায়ের জয় সব সময় হয়। মন্দ যতই মুখোশ পড়ুক না কেন, একদিন তার মুখ নিশ্চিতভাবে উন্মোচিত হয়। আলু একজন গরিব ছেলে ছিল। তার মা বাবা তার শৈশবে মারা গিয়েছিল এবং তার কোনো আত্মীয় ছিল না।
তাই কালুর উপর শৈশব থেকেই দায়িত্বের ভার পড়ে গিয়েছিল। সে তখনও ছোট ছিল যখন অন্য মাছ ধরার সাথে গিয়ে নদী থেকে মাছ ধরত এবং সেগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। তার জাল ছোট ছিল, তাই তার জালে কোনো বড় মাছ আটকাত না। সে কয়েকটি ছোট মাছ ধরলে কোনো রকমে তার রুটির ব্যবস্থা করত। সে সারাদিন অপেক্ষায় থাকত এবং যদি কোনো মাছ তার জালে না আটকাত তাহলে সেদিন কালুকে ক্ষুধার্ত থাকতে হতো। কালু মানুষ হিসেবে খুবই ভালো ছিল। সে প্রত্যেককে সাহায্য করতে সব সময় প্রস্তুত থাকত। অনেকবার এমন হয়েছিল যে সে তার মাছগুলো কোনো গরিব বা বৃদ্ধ মাছ ধরার লোককে দিয়ে দিত এবং নিজে ক্ষুধার্ত থেকে ঘুমিয়ে পড়ত। এখন সে যুবক হয়ে গিয়েছিল। তার জীবন তখনও একেবারে গরিবের মতোই ছিল এবং এখন তার জন্য আরও বেশি কঠিন হয়ে গিয়েছিল। বাদশাহ মাছ ধরার লোকদের উপর কর আরোপ করেছিল, কারণ বাদশার একজন কর্মচারী এই মাছ ধরার লোকদের কাছ থেকে কর আদায় করত। এই কর ছিল অর্ধেকেরও বেশি। কালুর জাল ছিল ছেঁড়া, তাই তার জালে সবচেয়ে কম মাছ আটকাত, আর এর মধ্যে অর্ধেকেরও বেশি মাছ বাদশার কর্মচারী কর হিসাবে নিয়ে যেত। এভাবে কালু বেচারার জীবন খুব কষ্টে কাটছিল। বাদশার কর্মচারী, যার নাম ছিল আলম, সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং কঠোর মেজাজের মানুষ। সে মাছ ধরার লোকদের কাছ থেকে নির্দয়ভাবে কর আদায় করত। বাদশার হিস্যার সাথে সাথে সে ঘুষ হিসাবেও মোটা অংশ আদায় করত। যে মাছ ধরার লোক তাকে ঘুষ দিত না, তাকে সে মাছ ধরতে নিষেধ করত। ফলে সেই মাছ ধরার লোক ক্ষুধায় মারা যেত। একদিন কালু তার কাঁধে জাল রেখে মাছ ধরতে তার কুঁড়ে ঘর থেকে বের হয়েছিল। তখনই সে দেখল বাদশার কর্মচারী আলম ঘোড়ায় চড়ে তার দিকে আসছে। আলম কালুর কাছে পৌঁছে ঘোড়া থামালো। কালু তাকে খুব সম্মানের সাথে সালাম করল। তোমার নাম কালু, তাই না? আলম জোরালো কণ্ঠে জিজ্ঞেস করল। কালু ভয়ে ভয়ে বলল, জি হুজুর, আমার নামই কালু। তুমি গতকাল কত মাছ ধরেছিলে? আলম কঠোর স্বরে জিজ্ঞেস করল। হুজুর, আমি 15টা মাছ ধরেছিলাম। আলম রাগে বলল, মিথ্যা বলছো। আমরা খবর পেয়েছি যে তুমি গতকাল 100-র বেশি মাছ ধরেছিলে, কিন্তু আমাদের লোককে ধোঁকা দিয়ে মাত্র 10টা মাছ দিয়েছিলে, যেখানে বাদশার হিস্সা 50টা আর আমার জন্য 25টা মাছ। মোট 75টা মাছ তোমার আমাদের দেওয়ার কথা ছিল। আলম হাতে ধরা চাবুক ঘুরিয়ে বলল। কালু ভয়ে ভয়ে বলল, হুজুর, আপনাকে কেউ ভুল খবর দিয়েছে। আমি খুবই গরিব, আমার জাল ছেঁড়া, এতে আজ পর্যন্ত 20-25-এর বেশি মাছ কখনো আটকায়নি। মিথ্যা বলছো, আর আমাদের মিথ্যাবাদী বলছো। তুমি এমন ধৃষ্টতা করলে কিভাবে? আলম রাগে গর্জন করে বলল এবং হাতে ধরা চাবুক দিয়ে পুরো শক্তিতে কালুর কোমরে মারল। আও চিৎকার করছো? আলমের রাগ আরও বেড়ে গেল। সে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে এলো এবং কালুর উপর চাবুকের বৃষ্টি শুরু করল। কালু বেচারা চিৎকার করে কাঁদতে লাগল, কিন্তু আলমের মনে তার প্রতি মোটেও দয়া জাগল না। কালুর পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল। একে তুলে নদীতে ফেলে দাও, এটা ধৃষ্ট, আর আমরা ধৃষ্টদের বেঁচে থাকার অধিকার দিই না। আলম তার সিপাহীদের বলল। সিপাহী অজ্ঞান কালুকে পা ধরে নদীর দিকে টেনে নিয়ে যেতে লাগল। এর শরীরের সাথে ভারী পাথর বেঁধে দাও, যাতে এটা চিরকালের জন্য নদীতে ডুবে যায়। সিপাহী তার নির্দেশ পালন করল। অজ্ঞান কালুকে তার জালে বেঁধে 2-3টা বড় পাথরও জালে দিয়ে দিল এবং তারপর তাকে তুলে ধাক্কা দিয়ে নদীর মাঝখানে ফেলে দিল। নদীতে পড়তেই পাথরের কারণেই ডুবে গেল। কয়েক মুহূর্ত নদীর পৃষ্ঠে বুদবুদ উঠতে থাকল, তারপর তাও অদৃশ্য হয়ে গেল। চলো এর কুড়েঘর দখল করে নি, আর এর সব জিনিস আমার বাড়িতে পৌঁছে দাও। আলম আবার ঘোড়ায় উঠতে উঠতে বলল। সিপাহীরা কালুর কুড়েঘরের দিকে এগিয়ে গেল। কালু যখন চোখ খুলল তখন সে নিজেকে নদীর গভীরে পড়ে থাকতে দেখল। তার মাথার উপর শুধু পানি আর পানি ছিল, কিন্তু আশ্চর্যভাবে পানি তার চোখে বা নাকে ঢুকছিল না, বরং সে বড় আরামে নিঃশ্বাস নিচ্ছিল। তাকে এমন মনে হচ্ছিল যেন সে নিজেই একটা মাছ। তার পুরো শরীর রক্তাক্ত ছিল এবং পুরো শরীরে তীব্র ব্যথার ঢেউ উঠছিল। হুঁশ ফিরতেই সে নিজেকে জাল থেকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু সে জালে এমনভাবে আটকে ছিল যে সে হাতও নাড়াতে পারছিল না। সে দাঁত দিয়ে জালের দড়ি কাটার চেষ্টা করল, কিন্তু জালের দড়ি খুবই শক্ত ছিল। অনেক চেষ্টা করেও সে জাল থেকে মুক্ত হতে পারল না এবং শেষে ক্লান্ত হয়ে চুপ করে গেল। সে বুঝে গিয়েছিল যে এখন তার মৃত্যু এভাবেই হবে। এখনও তার চুপ হয়ে যাওয়ার কয়েক মুহূর্ত কাটেনি, তখনই সে দূর থেকে একটি ছোট মাছকে তার দিকে আসতে দেখল। মাছটি তার কাছে এসে থামল। কালু দেখল মাছটির ছোট ছোট চোখে বিস্ময় স্পষ্ট দেখা যাচ্ছিল। কালুও বিস্ময়ের সাথে তাকে দেখছিল, কারণ মাছটি খুবই সুন্দর ছিল। সে সোনালি রঙের ছিল। কালু এখনও মাছটির দিকে তাকিয়েছিল, তখনই তাকে একটি হালকা কণ্ঠ শোনা গেল। তুমি কে, আর কোথা থেকে এসেছ? কালু এই কণ্ঠ শুনে বিস্ময়ে এদিক ওদিক তাকাতে লাগল। তাকে বোঝা যাচ্ছিল না যে এই কণ্ঠ কোথা থেকে আসছে। আমি জিজ্ঞেস করছি, তুমি কে, আর কোথা থেকে এসেছ? আবার সেই কণ্ঠ শোনা গেল। এবার কালু দেখল যে কণ্ঠটি মাছটির মুখ থেকে বেরোচ্ছে। কালু মাছটির কথা শুনে অবাক হয়ে গেল। সোনালি মাছ, তুমি কথা বলছো? কালু বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করল।
হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, আমার কথার জবাব দাও। মাছটি আবার বলল। কালু আরেকবার অবাক হয়ে গেল যে সে শুধু মাছের ভাষা বুঝতে পারছে না, মাছটিও তার কথা বুঝতে পারছে। সে মনে মনে খুব খুশি হলো যে এখন সে মাছটিকে বলেই জাল থেকে মুক্তি পেতে পারবে। আমি কালু, একজন মাছ ধরার লোক। বাদশাহর কর্মচারীরা আমাকে বেঁধে নদীতে ফেলে দিয়েছে। কালু বলল। তাহলে তুমি মাছ ধরার লোক, যারা মাছদের শত্রু এবং তাদের ধরে খায়? মাছটি এবার রাগের স্বরে বলল। এবার কালু খুব ভয় পেল, কারণ তাকে জানা হয়ে গিয়েছিল যে মাছরা মাছ ধরার লোকদের তাদের শত্রু মনে করে। কিন্তু আজকের আগে পর্যন্ত আমার এটা বোধগম্য হয়নি যে মাছ ধরা খারাপ কাজ। কালু লজ্জিত স্বরে বলল। হ্যাঁ, তুমি মাছদের শত্রু, তাই আমি তোমার কোনো সাহায্য করব না, বরং চেষ্টা করব যাতে তুমি তাড়াতাড়ি মারা যাও। তাহলে মাছদের অন্তত একজন শত্রু থেকে মুক্তি মিলবে। মাছটি বলল। কিন্তু ভালো মাছ, এটা তো পৃথিবীতে চলে আসছে যে রোজগার করতে এবং পেট ভরতে একে অপরকে শেষ করা হয়। তুমি নিজেই ভাবো, বড় মাছরা কি ছোট মাছদের খায় না? কালু বোঝানোর স্বরে বলল। হ্যাঁ, খায় তো। মাছটি কিছু ভেবে বলল। কালু আবার বলল, আর তুমিও কি পেট ভরতে ছোট ছোট কীট খাও না? মাছটি বলল, হ্যাঁ, খাই তো। তাহলে কি তুমি এই কীটদের শত্রু? কালু জিজ্ঞেস করল। মাছটি বলল, না, শত্রু তো নই, আমি শুধু পেট ভরতে এটা করি। এটাই আমাদের অবস্থা, আমরাও পেট ভরতে মাছ ধরি। আমরা মাছদের শত্রু নই, এটা প্রকৃতির নিয়ম, এটা কেউ এড়াতে পারে না। তবু আমি আজ থেকে তোমার সাথে প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি আমার জীবন বেঁচে যায়, আমি আর কখনো মাছ ধরব না, বরং মাছদের সাথে বন্ধুত্ব করব। কালু সত্যি মনে প্রতিশ্রুতি দিল। মাছটি খুশি হয়ে বলল, তোমার কথা ঠিক, আর তুমি প্রতিশ্রুতিও দিচ্ছ, তাই আমি তোমার সাহায্য করব। আমাকে এই জাল থেকে মুক্ত করাও, আমি তোমার এই উপকার কখনো ভুলব না। কালু বলল। মাছটি বলল, এর জন্য আমি করাত মাছকে ডেকে আনি, তবে প্রথমে আমাকে নদীর রাজকন্যার কাছ থেকে অনুমতি নিতে হবে, কারণ তিনি এই নদীর রাজকন্যা, আর তার নির্দেশ ছাড়া আমি বা করাত মাছ তোমার কোনো সাহায্য করতে পারবে না। কালু বলল, তুমি অবশ্যই আমার সাহায্য করো। নদীর রাজকন্যাকে আমার সালাম দিও, আর তাকে বলো যে আমি এখন অসহায়, নির্যাতিত এবং মাহত। তিনি নিশ্চয়ই আমার সাহায্যে রাজি হবেন। ঠিক আছে, আমি তোমার সালাম নদীর রাজকন্যার কাছে পৌঁছে দেব এবং তার কাছে তোমার সাহায্যের আবেদনও করব, কারণ তুমি আমার কাছে ভালো মানুষ বলে মনে হচ্ছ। সোনালী মাছটি বলল। তারপর সে দ্রুত ফিরে সাঁতরে চলে গেল। এখন কালু চুপচাপ পড়ে থেকে সোনালী মাছের ফিরে আসার অপেক্ষা করতে লাগল। তাকে এটাও ভয় হচ্ছিল যে নদীর রাজকন্যা হয়তো তাকে তার শত্রু মনে করতে পারে এবং তাকে জাল থেকে মুক্ত করার পরিবর্তে তাকে মেরে ফেলার নির্দেশ দিতে পারে। সেই কথা ভাবছিল, তখনই সে দূর থেকে 10-12টি মাছকে তার দিকে আসতে দেখল। এদের মধ্যে একটি ছিল সেই সোনালী মাছ এবং তার সাথে ছিল আরেকটি মাছ যার মুখে একটি বড় করাতের মতো দাঁত ছিল। তাদের সাথে ছিল বড় বড় এবং ভয়ঙ্কর মাছ যাদের দাঁত কাঁটার মতো ছিল। তারা সবাই দ্রুত সাঁতরে কালুর কাছে পৌঁছাল। আমি মুখোমুখি নদীর রাজকন্যা, তিনি তোমার মুক্তির নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে তার সামনে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন। সোনালী মাছ বলল, এই সিপাহী মাছরা তোমাকে নিয়ে নদীর রাজকন্যার কাছে যাবে। যদি তুমি রাজকন্যার নির্দেশ না মানো, তাহলে এই সিপাহী মাছরা তাদের কাঁটাযুক্ত দাঁত দিয়ে তোমার হাড় ঘুরিয়ে দেবে। কালু বলল, আমি অবশ্যই নদীর রাজকন্যার সেবায় হাজির হব, তিনি আমার মুক্তির নির্দেশ দিয়ে আমার উপর উপকার করেছেন। সোনালী মাছ মাথা নাড়িয়ে করাত মাছকে ইশারা করল। করাত মাছ দ্রুত কালুর দিকে এগিয়ে গেল এবং তার করাতের মতো মুখ দিয়ে জাল কাটতে শুরু করল। জালের শক্ত দড়িগুলো দ্রুত কাটা শুরু হল। কয়েক মুহূর্ত পরেই দড়িগুলো কেটে গেল। কালু দ্রুত বেরিয়ে এলো। এখন সে এমন ছিল, সে তার হাত ছড়িয়ে দিল এবং দেখল যে সে সহজেই পানিতে সাঁতরাতে পারছে। এখন আমাদের সাথে চলো, সোনালী মাছ বলল। কালু বলল, হ্যাঁ চলো। তারপর সোনালী মাছ এবং সিপাহী মাছরা তাকে নিয়ে দ্রুত একদিকে সাঁতরে যেতে লাগল। বেশ দূরে গিয়ে কালু দূর থেকে নদীর মধ্যে একটি সুন্দর প্রাসাদ দেখতে পেল। প্রাসাদের বাইরে ছোট ছোট সোনালী মাছরা সাঁতরাচ্ছিল। প্রাসাদের দরজায় পৌঁছে সিপাহী মাছরা থামল। কালুকেও থামতে হল। সোনালী মাছ প্রাসাদের দরজা দিয়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর সে বাইরে এলো এবং কালুকে ভিতরে আসার ইশারা করল। কালু দরজা দিয়ে ভিতরে প্রবেশ করল। যখন কালু প্রাসাদে ঢুকল, তখন নদীর রাজকন্যা তার সুন্দর সিংহাসনে শুয়েছিলেন। রাজকন্যার শরীরের বাকি অংশ মাছের মতো ছিল এবং তার উপর সোনালী রঙের ফুল ছিল, কিন্তু তার মুখ ছিল কোনো সুন্দর নারীর মতো এবং তার মাথায় একটি সুন্দর মুকুট ছিল।
এই মুহূর্তে সোনালী মাছ সাঁতরে সিংহাসনের দিকে এগিয়ে গেল এবং মাথা নাড়িয়ে সালাম করে বলল, রাজকন্যা সাহেবা, মানুষ মাছ ধরার লোক কালু প্রাসাদের বাইরে উপস্থিত এবং হাজির হওয়ার অনুমতি চায়। সোনালী মাছ সালাম করে ফিরে গেল। তারপর সে দেখল একটি মানুষ, যাই পুরো শরীর আহত ছিল, সোনালী মাছের সাথে সাঁতরে সিংহাসনের দিকে এগিয়ে আসছে। মানুষটি বিস্ময়ের সাথে রাজকন্যাকে দেখল, তারপর খুব শ্রদ্ধাশীলভাবে রাজকন্যাকে সালাম করল। রাজকন্যা তার পরিচয় নিয়ে বললেন, তোমার নাম কি? কালু বলল, রাজকন্যা সাহেবা, আমার নাম কালু। আমি একজন গরিব মাছ ধরার লোক। বাদশাহার নিষ্ঠুর কর্মচারী আলম আমাকে নিরপরাধ হওয়া সত্ত্বেও চাবুক দিয়ে প্রচণ্ড মারধর করেছে এবং আমাকে জালে বেঁধে নদীতে ফেলে দিয়েছে। আপনার নির্দেশ এবং দয়ার কারণে আমি মুক্তি পেয়েছি। কালু শান্তভাবে বলল, তোমার অপরাধ কি ছিল যে তোমাকে মারা হলো? রাজকন্যা জিজ্ঞেস করলেন। কোনো অপরাধ ছিল না রাজকন্যা সাহেবা, শুধু আমি গরিব ছিলাম এবং তাকে মোটা ঘুষ দিতে পারিনি। কালু বলল, কিন্তু তুমি মাছ ধরার লোক, আর মাছ ধরার লোকরা আমাদের মাছেদের শত্রু। তাহলে আমরা আমাদের শত্রুর সাহায্য কেন করব? রাজকন্যা বললেন। কালু বলল, রাজকন্যা সাহেবা, জীবিকা নির্বাহের জন্য সবকিছু করতে হয়। তবু আমি সোনালী মাছের সাথে প্রতিশ্রুতি করেছি যে আমি আর মাছ ধরব না, বরং মাছদের বন্ধু হয়ে থাকব। রাজকন্যা বললেন, তুমি আমাদের ভালো মানুষ বলে মনে হচ্ছ, আর তোমার উপর অত্যাচারও হয়েছে, তাই আমরা তোমার সাহায্য করব। রাজকন্যা খুশি হয়ে বললেন, অনেক ধন্যবাদ রাজকন্যা সাহেবা, আমি আপনার এই উপকার কখনো ভুলব না। কালু বলল। রাজকন্যা বললেন, তুমি গরিব, আমরা তোমাকে ধনী করে দেব। তারপর তিনি একটি মাছকে নির্দেশ দিলেন কালুকে 10টি মূল্যবান মুক্তা দিতে। মাছটি দ্রুত প্রাসাদের একটি কক্ষে ঢুকে গেল এবং ফিরে এসে তার মুখ খুলে একটা সাদা রঙের সুন্দর মুক্তা বের করল। কালু দ্রুত মুক্তাটি ধরল। এভাবে মাছটি 10টি মুক্তা মুখ থেকে বের করল এবং কালু সবগুলো গ্রহণ করল। এগুলো তোমাদের দুনিয়ার জন্য খুবই মূল্যবান। এগুলো বিক্রি করে প্রচুর সম্পদ অর্জন করো এবং ভালোভাবে জীবনযাপন করো। তবে এই কথা মনে রাখো, কারো ওপর অত্যাচার করবে না এবং গরিবদের সেবা করবে। কালু খুশিতে রাজকন্যাকে সালাম করতে লাগল। আর হ্যাঁ, যদি কখনো আমাদের প্রয়োজন হয়, তাহলে নদীতে নেমে যে কোনো মাছের কাছে আমার নাম বলো, সে তোমাকে আমাদের কাছে পৌঁছে দেবে। অনেক ধন্যবাদ রাজকন্যা সাহেবা, আপনি সত্যিই খুব দয়ালু এবং ভালো। আমি সারা জীবন আপনার এই উপকার ভুলব না, কালু বলল। তারপর রাজকন্যা সোনালী মাছকে নির্দেশ দিলেন কালুকে তার বাড়ির কাছে নদীর পৃষ্ঠে পৌঁছে দিতে। সোনালী মাছ মাথা নাড়াল এবং কালুকে তার পিছনে আসার নির্দেশ দিল। কালু রাজকন্যাকে সালাম করে মাছের পিছনে চলল। প্রাসাদ থেকে বেরিয়ে সে নদীতে সাঁতরাতে লাগল। কিছুক্ষণ পর সোনালী মাছ উপরে উঠতে শুরু করল। কালু তার পিছনে সাঁতরে পৃষ্ঠের দিকে এগিয়ে গেল। এখন তুমি বাইরে চলে যাও, এখান থেকে তোমার কুঁড়েঘর খুব কাছে, সোনালী মাছ বলল। কালু মাছের প্রতি কৃতজ্ঞতা জানালো এবং সালাম করে পৃষ্ঠের দিকে এগিয়ে গেল। সোনালী মাছ ফিরে গেল। কালু পানি থেকে মাথা বের করল। তখন সে দেখল সে সত্যি তার কুঁড়েঘরের কাছে উপস্থিত। কালু দ্রুত তীরে উঠে গেল এবং তার কুঁড়েঘরের দিকে এগিয়ে গেল। সে খুব খুশি ছিল, তার কাছে 10টি অত্যন্ত মূল্যবান মুক্তা ছিল। সে ভেবেছিল যে কুঁড়েঘরে গিয়ে কাপড় বদলাবে, তারপর শহরে গিয়ে এই মুক্তাগুলো বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাবে এবং কুঁড়েঘরের জায়গায় একটি নতুন প্রাসাদ বানাবে। সে এই কথা ভাবতে ভাবতে যাচ্ছিল, তখনই বাদশাহার কর্মচারী আলম সেখানে এসে পৌঁছালো। আলম কালুকে দেখে বলল, না, তুমি এখনো বেঁচে আছো? আলম রাগে ছটপট করতে করতে বলল, একে গ্রেপ্তার করো। তুমি আমাদের সাথে প্রতারণা করেছিলে, তাই তোমার শাস্তি বহাল থাকবে। তারপর সে তার সিপাহীদের নির্দেশ দিল কালুকে বেঁধে আবার নদীতে ফেলে দেওয়া হোক এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে পাহারা দেওয়া হোক, যাতে কেউ তাকে বাঁচাতে না পারে। তারপর দেখি নদীর রাজকন্যা তোমাকে কিভাবে বাঁচায়, আলম বলল। আলমের নির্দেশ পাওয়া মাত্রই সিপাহীরা কালুর উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে দড়ি দিয়ে বাঁধতে শুরু করল। কালু চিৎকার করে কাঁদতে লাগল, কিন্তু কে তার কথা শোনে? তাকে ভালোভাবে বেঁধে ফেলার পর সিপাহীরা যখন তাকে তুলল, তখন তার পকেট থেকে মুক্তাগুলো বেরিয়ে পড়ল। মুক্তাগুলো দেখে সবাই অবাক হয়ে গেল। আলম মুক্তাগুলো দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে নামল এবং মাটিতে পড়ে থাকা মুক্তাগুলো তুলে নিল। এগুলো তো অত্যন্ত মূল্যবান মুক্তা। আলম ফটফটে চোখে মুক্তাগুলো দেখতে দেখতে বলল, এর তল্লাশি নাও, এর কাছে আরও মুক্তা থাকতে পারে।
সে তার সিপাহীদের নির্দেশ দিল, এই মুক্তাগুলো তুমি কোথায় পেলে? আলম চাবুক ঘুরিয়ে কঠোর স্বরে জিজ্ঞেস করল। কালু কাঁদতে কাঁদতে বলল, এই মুক্তাগুলো আমাকে নদীর রাজকন্যা দিয়েছেন। তুমি বোধহয় সত্যি বলছো? আলম এখন তার কথাই বিশ্বাস করতে শুরু করল। আমি সত্যি বলছি হুজুর, আমার উপর দয়া করুন, আমার জান বাঁচান। কালু বলল, এখন আমি তোমার জান বাঁচানোর কথা ভাবতে পারি, তবে এর জন্য তোমাকে আরও এই রকম মুক্তা নদীর রাজকন্যার কাছ থেকে আনতে হবে। আলম কিছু ভেবে বলল, কিন্তু হুজুর, কি জানি রাজকন্যা আর মুক্তা দেবেন কিনা, আমরা কিছু জানি না। আমরা কিছু জানি না, আমাদের মুক্তা চাই। আমরা তোমাকে নদীতে ফেলে দিচ্ছি, তারপর এখানে অপেক্ষা করব। যদি তুমি আরও মুক্তা নিয়ে আসো তাহলে তোমার জান বাঁচিয়ে দেওয়া হবে, নয়তো আমরা নিজের হাতে তোমাকে হত্যা করব। তারপর তার ইশারায় সিপাহীরা তার শরীরে পাথর বেঁধে তাকে আবার নদীতে ফেলে দিল। নদীতে পড়তেই কালু অজ্ঞান হয়ে গেল। যখন তার হুঁশ ফিরল তখন সে আবার নিজেকে নদীর গভীরে পড়ে থাকতে দেখল। এখন সে ভাবছিল কোনো মাছ এলে তাকে তার অবস্থা জানিয়ে রাজকন্যাকে খবর দেবে। কিছুক্ষণ পর একটি সিপাহী মাছ সাঁতরে সেখানে পৌঁছালো। ভালো মাছ, আমাকে সাহায্য করো, বাদশাহের কর্মচারী আমাকে আবার বেঁধে নদীতে ফেলে দিয়েছে এবং আমার কাছ থেকে মুক্তাগুলোও কেড়ে নিয়েছে। কালু বলল, আচ্ছা, আমি এখনই তোমার বার্তা পৌঁছে দিচ্ছি। মাছটি বলল এবং দ্রুত সাঁতরে পানিতে অদৃশ্য হয়ে গেল। কালু সেখানেই পড়ে থেকে তার ফিরে আসার অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সে সিপাহী মাছকে একটি করাত মাছের সাথে ফিরে আসতে দেখল। সে খুব খুশি হল। করাত মাছ আগের মতো তার তীক্ষ্ণ মুখ দিয়ে দড়ি কাটতে শুরু করল। রাজকন্যা সাহেবা তোমাকে ডাকছেন, তুমি আমার সাথে চলো, সিপাহী মাছ বলল। কালু মাথা নাড়িয়ে সম্মতি জানালো এবং সিপাহী মাছের সাথে সাঁতরে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তাকে রাজকন্যার প্রাসাদ দেখা গেল। সিপাহী মাছ প্রাসাদের দরজায় থামল এবং কালুকে ভিতরে যাবার ইশারা করল। কালু ভিতরে ঢুকল এবং রাজকন্যাকে সিংহাসনের সামনে শুয়ে থাকতে দেখল। সিংহাসনের কাছে গিয়ে সে রাজকন্যাকে সালাম করল। তুমি আবার এসেছো মানুষ? রাজকন্যা জিজ্ঞেস করলেন। কালু তাকে পুরো ঘটনা শোনাল। এর মানে বাদশাহের কর্মচারী সত্যি অত্যন্ত নিষ্ঠুর এবং লোভী, আমাদের তাকে শাস্তি দিতে হবে। রাজকন্যা এবার রাগত স্বরে বললেন, সে খুব লোভী এবং নিষ্ঠুর, তাকে শাস্তি দিন সাহেবা, এখন সে নদীর তীরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। কালু বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, এবার আমরা তাকে এমন শাস্তি দেব যে সে আর কখনো কারো উপর অত্যাচার করতে পারবে না। রাজকন্যা বললেন। তারপর তিনি একটি মাছকে নির্দেশ দিলেন কালুকে ভিতর থেকে 10টি মুক্তা এবং একটি কালো মুক্তা এনে দিতে। মাছটি ভিতরে গিয়ে 10টি সাদা এবং একটি কালো মুক্তা এনে দিল। রাজকন্যা বললেন, এই মুক্তাগুলো নাও, এই লোভী মানুষটিকে দিয়ে দাও এবং আমার পক্ষ থেকে তাকে বলো যে সে প্রতি মাসে তোমাকে পাঠিয়ে আমাদের কাছ থেকে 10টি মুক্তা নিয়ে যাক। আপনার নির্দেশ রাজকন্যা সাহেবা, কিন্তু এটা তো তাকে পুরস্কার হয়ে যাবে, শাস্তি কিভাবে হবে? কালু ভয়ে ভয়ে বলল, তুমি চিন্তা করো না, শুধু দেখতে থাকো, তারপর যখন তাকে শাস্তি দেয়া হবে তখন এসে আমাদের খবর দিও। কালু মাছের সাথে আবার তীরে পৌঁছাল এবং বাদশার কর্মচারী আলমকে তার বাজারে দাঁড়িয়ে থাকতে দেখল। মুখটা এনেছ? আলম তাড়াতাড়ি জিজ্ঞেস করল। কালু বলল, হ্যাঁ হুজুর। তারপর সে 10টি সাদা এবং একটি কালো মুক্তা তাকে দিয়ে দিল এবং রাজকন্যার বার্তাও জানালো যে সে তাকে পাঠিয়ে প্রতি মাসে 10টি মুক্তা নিয়ে যাক। আলম মুক্তাগুলো নিয়ে খুব খুশি হল, তার মুখ খুশিতে লাল হয়ে গেল। খুব ভালো, তুমি খুব ভালো, আমি তোমার শাস্তি মাফ করে দিলাম। এখন তুমি আমার সাথে আমার প্রাসাদে থাকবে, আমি প্রতি মাসে তোমাকে রাজকন্যার কাছে পাঠিয়ে মুক্তা আনব, এভাবে আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। আলম বলল। কালু বেচারা আর কি বলবে, সে চুপ করে রইল। আলম এবার কালুকে তার পিছনে ঘোড়ায় বসালো এবং তার প্রাসাদে নিয়ে এলো। পথে আলম ভাবল, যদি সে কালো মুক্তাটি বাদশাকে উপহার হিসেবে দেয় তাহলে বাদশা খুব খুশি হবেন এবং তাকে প্রচুর পুরস্কার দেবেন। এছাড়া সে বাকি মুক্তাগুলো নির্দ্বিধায় বাজারে বিক্রি করতে পারবে এবং বাদশা কোনো আপত্তি করবেন না। তাই সে কালুকে তার প্রাসাদে রেখে ঘোড়া ছুটিয়ে সোজা শাহী প্রাসাদের দিকে চলে গেল। বাদশা যখন তার আগমনের খবর পেলেন তখন তাকে তার বিশেষ কক্ষে ডাকলেন। আলম, কি ব্যাপারে এসেছ? বাদশা তার সালামের জবাব দিয়ে বললেন, বাদশা সালামাত, আমি আপনার জন্য একটি অত্যন্ত মূল্যবান উপহার নিয়ে এসেছি। কি উপহার? আমাদের দেখাও, বাদশা বললেন। আলম তার পকেট থেকে কালো মুক্তাটি বের করে বাদশাকে দিল। বাদশা মুক্তাটি দেখে খুব অবাক হলেন। তিনি আলমের হাত থেকে মুক্তাটি নিয়ে তা ভালোভাবে দেখলেন
এবং তার চোখে চমক দেখা দিল। এই মুক্তা তুমি কোথায় পেলে? বাদশাহ জিজ্ঞেস করলেন। আলম বলতে লাগল, হুজুর, এটা আমি নদীর তীরে পেয়েছিলাম। এটা অত্যন্ত মূল্যবান মুক্তা বলে আমি আপনার সেবায় পেশ করলাম। তার মানে তুমি আমাদের সামনে মিথ্যা বলছো? এই মুক্তা 1 মাস আগে আমাদের খাজানা থেকে চুরি হয়েছিল এবং তল্লাশি সত্ত্বেও পাওয়া যায়নি। বলো, তুমি এটা কিভাবে চুরি করলে? বাদশাহ রাগে গর্জন করে বললেন। আলমের হুঁশ উড়ে গেল। বাদশার ভয় সে কালু সম্পর্কে সবকিছু সত্যি সত্যি বলে দিল। তবে তার নিজের অত্যাচারের কথা কিছু বলে না, শুধু বলল, কারণ সে বাদশার হিস্সা দিত না, তাই আমি তাকে নদীতে ফেলে দিয়েছিলাম। তারপর সে তার পকেট থেকে 20টি সাদা মুক্তাও বের করে প্রমাণ হিসেবে পেশ করল। বাদশাহ জোরে তালি বাজালেন। পরক্ষণেই দুজন নেজাবরদার ভেতরে ঢুকল। বাদশাহ নির্দেশ দিলেন, আলমের প্রাসাদ থেকে কালো মাছ ধরার লোককে ধরে আমাদের সামনে পেশ করো। নেজাবরদাররা সালাম করে দ্রুত বেরিয়ে গেল। দেখো, তুমি আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করেছ। একটি মুক্তা আমাদের দিয়ে বাকি 20টি নিজে হাতিয়ে নিতে চেয়েছিলে। তোমার এই অপরাধ ক্ষমার অযোগ্য। বাদশার আগত স্বরে আলমের সাথে কথা বললেন। আলম হাত জোর করে বলতে লাগল, হুজুর, আমি মাফ চাই। না, মাফ পাবে না। আমি ইনসাফ করব। তোমাকে ঘুষ এবং অত্যাচারের শাস্তি দেয়া হবে। বাদশাহ বললেন, যে আমাদের রাজ্যে অত্যাচার করবে এবং ঘুষ নেবে তার এই পরিণতি হবে। তারপর তিনি কালো সত্যবাদিতার জন্য তাকে সাবাস জানালেন এবং মুনাজানের প্রাসাদ এবং পদবি তাকেই দিয়ে দিলেন। কালু হাত জোড় করে ভয় ভয় বলল, কিন্তু হুজুর, আমি নদীর রাজকন্যার সাথে প্রতিশ্রুতি করেছি যে আমি আর মাছ ধরব না, বরং মাছদের সাথে বন্ধুত্ব করব। তাই আমি এখন এই পদে থাকলে আমার শপথ ভঙ্গ হবে। বাদশাহ তার এই প্রতিশ্রুতির প্রতি খুব খুশি হলেন এবং মাছ ধরার লোকদের উপর থেকে কর মাফ করে দিলেন। তিনি 20টি মুক্তা কালুকে দিয়ে দিলেন, যাতে সেগুলো বিক্রি করে সে সুখে জীবনযাপন করতে পারে। সে মুক্তা বিক্রি করে সম্পদ অর্জন করল এবং অন্য গরিবদের মাঝে বিলিয়ে দিল। এভাবে অনেক গরিব দারিদ্র্য থেকে মুক্তি পেল এবং তারা তাকে দুয়া দিতে লাগল। কালু খুব ধনী হয়ে গেল। সে বড় আরামে জীবনযাপন করতে লাগল। তবুও সে সবসময় গরিবদের সাহায্য করত। সে প্রায়ই রাজকন্যার সাথে দেখা করতে যেত এবং প্রতিবার রাজকন্যা তাকে আরও মুক্তা দিতেন। এভাবে কালুর জীবন আরামে কাটতে লাগল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আরও এই ধরনের গল্প দেখতে থাকো